সকালে অভ্রকে বেডটি দিতে এসে রূপা দেখল অভ্রর ফোনটা বাজছে, অথচ মানুষটা এখনো ভুসভুস করে ঘুমোচ্ছে। রূপা গায়ে ধাক্কা দিয়ে বলল, কি গো, ফোনটা বেজে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? অভ্র ধর্মড় করে উঠে ফোনটা ধরতেই দেখল বীরভূমের গ্রাম থেকে মায়ের ফোন। অভ্র বলল, বলো মা, তুমি তো সকালে ফোন করলে যে, শরীর ভালো আছে তো? মা বলল, শরীর ভালো আছে যে দিনু, কিন্তু চোখ ঠিক নেই। একটা চোখ এখানে ছানি কাটিয়ে তো তেমন ঠিক হলো না, সেটাই তো ঝাপসা দেখতাম, এখন ডান চোখটাতেও ঝাপসা দেখছি। মায়ের তিনু ওরফে অভ্র বলল, ঠিক আছে, তোমার এই চোখটা এখানে অপারেশন করিয়ে দেব। তুমি কবে আসতে চাও বলো, আমি গিয়ে নিয়ে আসবো। মা বলল, তোকে আসতে হবে না, আমরা সুখিনীর সঙ্গে পরশু চলে যাব। এবারে গিয়ে নাতির সঙ্গে কিছুদিন থাকবো ভাবছি। কিছুদিন কেন মা, তোমাকে তো কবে থেকেই আমাদের সঙ্গে থাকতে বলেছি। সুখিনী তো বউ নিয়ে ওখানে এখন থাকছে, সে তোমার বাড়ি ঘর জমি বাগান সব দেখে রাখবে। সুধাময়ী বলল, দেখি, আগে যাই তো। রূপা বলল, মা কি পার্মানেন্টলি এখানে থাকবে? অভ্র বলল, কেন বলো তো? মাকে তো আমি অনেক আগেই এখানে আনতে চেয়েছিলাম, মা দেশের বাড়ি ছেড়ে থাকতে চাইনি, তাই ওখানে থাকছে। রূপা বলল, তুমি তো ওখানে মায়ের আরামের জন্য একটা বড় পাকা ঘর, অ্যাটাচ বাথ আর বড় সেগুন কাঠের খাট করে দিয়েছিলে, তখন তো আমি একবারও নিষেধ করিনি। অভ্র বলল, তুমি নিষেধ করলে আমি শুনবো, এটাই বা ভাবলে কি করে? তোমার মা বাবার ব্যাপারে, তোমার ডেথ হওয়া বা এখানে থাকার ব্যাপারে আমি কি কখনো আপত্তি করেছি? রূপা মনে মনে বলল, তার বিয়ের সময় শাশুড়ি মা অনেকটা গয়না দিয়েছিল, তারপর খেপে খেপে বাকি গয়নাগুলোও দিয়ে দিয়েছিল। ওনার কাছ থেকে আচার, বড়ি, নারকেল নাড়ু এটা সেটা পাওয়া ছাড়া আর পাওয়ার কিছু নেই। সেই গয়না তো শাশুড়ি মরলে তারই পাওনা। বেশ তো নিজের ডেরাই ছিল, ছেলে তো যথেষ্ট কর্তব্য করছিল, তার হাড় জ্বালাতে এখানে পাকাপাকিভাবে আসার দরকারটা কি ছিল? একটু চুপ করে থেকে রূপা বলল, তোমার মায়ের ব্যাপারে কিছু বললে তোমার গায়ে এত ফোসকা পড়ে কেন বলো তো? তোমার অত খরচা করে করা ঘরটা কি কোনো কাজে লাগলো? মা তো সেই মাটির ঘরে চৌকিতেই ঘুমায়, একেবারে কি কাজে লাগে না? আমরা গেলে তো ওই ঘরটাই থাকি। আমরা কবে যাবো না যাবো বলে ফালতু খরচ করার দরকার ছিল? ছেলে বড় হচ্ছে, ওর পড়ার পেছনে তো কাঁড়ি কাঁড়ি টাকার দরকার। রূপার কথাগুলো অভ্রের মাথার উপর দিয়ে চলে গেল। সে খানিকটা নস্টালজিক হয়ে বলল, আসলে আমিও তো ওই মাটির ঘরেই বড় হয়েছি। বৃষ্টির সময় টিনের চালে বৃষ্টির আওয়াজটা ঠিক মিষ্টি একটা বাজনার মতো মনে হতো। জানো, সেই শব্দ শুনতে শুনতে আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম। মা এখনো যে ঘরটায় থাকে সেটা আমরা মায়ের ঘর বলতাম, আর একটা ঘরকে বলতাম বৈঠকখানা ঘর। একটা ভাড়ার ঘর, একটা ঘর ছিল অতিথিদের জন্য। বৈঠকখানা ঘরটার পরে আমার ঘর হয়েছিল। মায়ের ভাড়ার ঘরে মাটি জ্বালাতে চাল, ডাল, ভাড়ার আর সব জিনিস, কত রকমের আচার, আমতেল, বড়ি, পাকা তেঁতুল, আমশি সব মাটির হাঁড়িকুড়িতে থাকতো। আর ওই সবকিছু সংমিশ্রিত গন্ধে ঘরটা মমো করত। কাঁচা কাপড় ছাড়া ওই ঘরে মা বাবাকেও ঢুকতে দিত না। সেই গন্ধটা আমি এখনো খুঁজি। মা এখনো পুরোনো দিনের ধারাটা বজায় রেখেছে। আজও মা সারাদিন খুটখুট করে কত কি যে বানায়, আর সুখানকে দিয়ে গাছের আম, বড়ি, আচার সব গুছিয়ে পাঠিয়েও দেয়। রূপা বলল, আমি কি বলেছি উনি পাঠান না? আসলে মা যেখানে থেকে অভ্যস্ত সেখান থেকেই বদ্ধ ফ্ল্যাটে থাকতে ওনার ভালো লাগবে? উনি মাঝে মাঝে এখানে 2-10 দিন থাকেন, সেটাই তো ভালো ছিল। ওখানে ওনাকে দেখাশোনা করার জন্য সুখেন আর ওর বউ তো ছিল, তাদের তো মা একটা ঘরও ছেড়ে দিয়েছেন। অভ্র বলল, মা চোখের ছানি অপারেশনের জন্য আসছে। মা বলেছে তার এখন নাতির সঙ্গে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, মা যদি এখানে স্থায়ীভাবে থেকে যায় তাহলে সমস্যা কোথায়? তোমাদের সঙ্গে সঙ্গে মাকে দেখাও তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি বিদেশ বিভুঁয়ে থাকলে অন্য কথা ছিল। রূপা বলল, সমস্যা তোমার নয়, সমস্যা আমার। কারণ রান্নাটা তো আমাকেই করতে হয়। ওনার খুব ছোঁয়াছুঁয়ির বাতিক, তারপর আঁশ নিরামিষ রান্না। এখানে তো তোমার ছেলের জন্য মাছ মাংস ডিমের কারবার, সে তো সবজি মুখেই তুলতে চায় না। সেটা তো তোমার জন্যে, ওকে সেভাবেই তুমি তৈরি করছো। ভবিষ্যতে হোস্টেলে গেলে ওর কপালে অনেক কষ্ট আছে। সেখানে তো কি খাবি বাবু বলে মুখের কাছে খাবার নিতেও সাদাসাদি করবে না। তোমার আপত্তি থাকলে স্পষ্ট করে বলো। আপত্তি করলে তো তোমার প্রতিদিন বিষমুখ দেখতে হবে। অনেক কিছু তো মন না চাইলেও মেনে নিতে হয়, আমিও না হয় মেনেই নেব। নির্দিষ্ট দিনে সুখিনের সঙ্গে সুধাময়ী এলেন। রূপা 2 গ্লাস লেবু শরবত মিশিয়ে এনে ব্যাগের সংখ্যার দিকে তাকিয়ে মনে মনে বলল,
তাহলে এখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা নিয়েই আসা হয়েছে। জোর করে মুখে হাসি ফুটিয়ে প্রণাম করে বলল, মা, আসতে কোনো কষ্ট হয়নি তো? সুধাময়ী বললেন, না মা, তুমি ভালো আছো তো? তোমার মুখখানা বড্ড শুকনো লাগছে। তুমি ভালোবাসো বলে আমি আম তেল, আমের মিষ্টি আচার সব এনেছি। আম পাগলে সুখে এসে দিয়ে যাবে। দাঁড়াও, আগে সব বের করি। অভ্র বলল, পরে বের করবে মা, আগে একটু বসো তো। না রে, 1 কেজি টাটকা ঘিও এনেছি, এখনই বের না করলে সব উল্টে পাল্টে যাবে। তুই তো গাও ঘিয়ের পরোটা খেতে ভালোবাসিস। ব্যাগ থেকে একে একে আচার, বড়ি, ভাজা বড়ি, নারকেলের নাড়ু বের করতে করতেই নাতি শুভ্র লাফাতে লাফাতে এসে বলল, ঠাম্মা, আমার তিলের নাড়ু আর চিড়ের নাড়ু কই? সব আছে দাদু ভাই। তা তোমার কোন ক্লাস হলো? শুভ্র বলল, ক্লাস 9। বাহ দাদু ভাই, তুই তো এখন জেন্টলম্যান হয়ে গেছিস, শুধু তারিখও বোঝাতেই বাকি। অহর বলল, সুখেন, তুই আজ থাকবি তো? না দাদা, আমি খাওয়া দাওয়া করে চলে যাব। তাহলে যা, স্নানটা সেরে নে। 4 দিন পর বেশ সুষ্ঠুভাবে ছানি অপারেশন হয়ে গেল। রূপা যন্ত্রের মতো চোখে ড্রপ দেওয়া থেকে গা স্পঞ্জ করা সবটুকু হাসি মুখে করল। শুভ্র এই কটা দিন ঠাম্মার গায়ে গায়ে থাকলো। ঠাম্মা এখন থেকে এখানে থাকবে বলে তার এখন খুব আনন্দ। দিন 15 পর এক রবিবার সুধাময়ী বললেন, তিনু, ও মা, একটা দুজনে আমার কাছে এসো। সুধাময়ীর পরপর 2টো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 3-4 দিনের মাথায় মারা গিয়েছিল। তৃতীয় সন্তানকে তার শাশুড়ি মায়ের কোল থেকে তার কথা মতো 3টে করে দিয়ে সুধাময়ী কিনে নিয়েছিল। তাই 3 কড়ি থেকে ছেলের নাম তিনু। মায়ের ডাক শুনে ওরা দুজনে এসে বলল, মা, ডাকলেন কেন? সুধাময়ী রূপাকে বলল, বৌমা, আমার নিজের সব গয়না তো তোমাকে আগেই দিয়েছি, শুধু আমার দিদা শাশুড়ি দেওয়া সোনার ভারী কোমর পিছেটা স্মৃতি হিসেবে কাছে রেখেছিলাম। কিন্তু ভেবে দেখলাম ওটা বাড়িতে রাখা আর নিরাপদ নয়। প্রায় মাস 2 আগে একটা বড় ডাকাতি হয়ে গেছে। এটা আমার দাদুভাইকে দিলাম। 4টে সোনার কয়েন আর 1 কৌটো চাঁদির টাকাও আছে। এগুলো তোমরা রাখো। বাবা তিনু, এইবার বরং তুই সুখেনকে একবার খবর দে। আমি এবার ফিরে যাব। চোখের অপারেশনটা করিয়ে তুই আমাকে বাঁচালি বাবা। আমি এখন দিনের আলোর মতো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। বৌমাও পেটের মেয়ের মতো আমায় খুব সেবা যত্ন করেছে, যত্ন করে কাছে বসিয়ে খাইয়েছে। রূপা এবার সত্যিই ব্যাকুল হয়ে বলল, মা, আপনার তো আমাদের সঙ্গে থাকার কথা। সুধাময়ী বললেন, একই সঙ্গেই তো থাকছি মা। তোমরাই তো আমাকে সবটুকু দিয়ে জড়িয়ে রেখেছ। নিজের ছেলে তো নিজেরই হয়। সে ছেলে ভালো হলেও আমি মা, মন্দ হলেও আমি মা। কিন্তু পরের মাকে তোমার মতো নিজের মা কজন ভাবতে পারে? আমি জানি মা, আমি কখনো অক্ষম হলে তুমি আমাকে এমনটাই যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখবে। রূপার বুকটা নিঃশব্দ কান্না ও অনুশোচনায় ভেঙে খান খান হয়ে গেল। সুধাম্মা চলে যাওয়ার পর রূপা অভ্রকে বলল, অভ্র, আমি মায়ের কাছে ক্ষমা চাইতে পারিনি, কারণ মা আমার ভেতরটা দেখতে পায়নি। আমিও মুখ ফুটে তাকে কিছু বলতে পারিনি। তিনি আমাকে চৈতন্য ও বোধের শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু তোমার কাছে আমি ক্ষমা চাইছি। অভ্র বলল, রূপা, তুমি আমার মাকে অন্তর থেকে গ্রহণ না করলেও কর্তব্যে ত্রুটি করনি, এতেই আমি খুশি। আমি জানতাম মা তার শ্বশুরের ভিটে মাটির ঘর, সে যেন ভাড়াটির ঘর, তেরস্থালি বাগান ফেলে স্বর্গেও যেতে চাইবেন না।